কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টার যারা সদ্য জয়েন করলে ক্লাস 12-এ তাদের জন্য একটা প্রথম জিওগ্রাফির চ্যাপ্টার নিয়ে এসেছি। দেখো, ক্লাস 12 অর্থাৎ যারা এবারে ক্লাস 12-এর পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ খুব ভাইটাল একটা পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটি একটু অন্যরকম, তাই তোমরা এই চ্যাপ্টারটিকে খুব ভালোভাবে বোঝো। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কিন্তু নিশ্চয়ই বলবে। দেখো, এই চ্যাপ্টারটি আমরা এভাবে পড়ানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা বিষয়টিকে বোঝাবো, তারপর লাস্টে কিছু প্রশ্ন অ্যান্সার রয়েছে, অর্থাৎ তোমাদের জন্য কিছু থাকবে প্রশ্ন। তোমরা কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে আমাদেরকে কমেন্টে জানাবে। কেমন? চলো তাহলে আমরা শুরু করি। আজকে যে আমরা চ্যাপ্টারটি দেখাচ্ছি সেই চ্যাপ্টারটি হচ্ছে মহাদেশীয় সঞ্চরণ বা মহিসঞ্চরণ, যেটাকে ইংলিশে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফট। কন্টিনেন্ট মানে মহাদেশ, আর এই ড্রিফট মানে হচ্ছে সরে যাওয়া, অর্থাৎ মহাদেশের সরে যাওয়া। ঠিক সেরকমই বলছে মহাদেশের সঞ্চরণ বা মহাদেশগুলি সরে যাচ্ছে। তাহলে চ্যাপ্টারটি শুরু করি। আমরা এই যে চ্যাপ্টারটি দেখতে যাচ্ছি, এই চ্যাপ্টারটি যার জন্য এই চ্যাপ্টারটি তৈরি হয়েছে, যেমন আলফ্রেড ওয়েগনার। এই আলফ্রেড ওয়েগনার একটা যুগান্তকারী আবিষ্কার করেন। তিনি বলেন যে মহাদেশগুলি কিন্তু একে অপরের থেকে সরে যাচ্ছে, অর্থাৎ মহিসঞ্চরণ তত্ত্বটি তিনি দেন। এই তত্ত্বটিকে আমরা খুব ভালোভাবে জানব। এই তত্ত্বটি যখন এসছে তার আগে কিন্তু মানুষ সবসময় একটা কথা চিন্তা করে গেছে যে পৃথিবীর মধ্যে আজকে যেই দেশগুলো বা মহাদেশগুলো যেখানে রয়েছে তারা কি সবসময় সেখানেই ছিল, নাকি তারা আজকে যেখানে রয়েছে সেখানে ছিল না। তাহলে পৃথিবীর মধ্যে আজকে যে দেশগুলি বা মহাদেশগুলি যেখানে অবস্থান করছে সেখানে কি অতীতেও ওই একই অবস্থানে ছিল? কি ছিল না। অর্থাৎ আজকে আমাদের এখানে দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এখানে এশিয়া, তাহলে দেখতে পাচ্ছ জায়গাগুলো বা কন্টিনেন্টগুলো, তাহলে এই কন্টিনেন্টগুলো কি আগেও একই রকম ভাবে ছিল, নাকি এদের সিচুয়েশন বা পজিশনগুলো আলাদা রকম ভাবে ছিল? তাহলে সেটাই আমরা কিন্তু জানব। চলো দেখি। এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি যে আবিষ্কার করেন তার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার। তিনি একজন ছিলেন জার্মান আবহবিদ। এই চ্যাপ্টারটি একটু অন্যরকম, আগেই বলেছি। তো তোমরা যখন এই চ্যাপ্টারটি পড়বে বা শুনবে, তোমরা কিন্তু খুব ভালোভাবে শুনবে, আর সব থেকে সহজভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। কেমন? বুঝবে। আর এই জার্মান আবহবিদ আলফ্রেড ওয়েগনার, ইনি কত সালে এটি লেখেন? 1915 সালে। কিন্তু পরবর্তীতে একটু সংশোধনা করে তিনি আবার সংশোধিত রূপটি প্রকাশ করেন 1925 সালে। ঠিক আছে? আচ্ছা, এই বইটির নাম কি? দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশানস বলে তিনি এই বইটা পাবলিশ করেন। আর এই বইয়েই তিনি প্রকাশ করেন যে পৃথিবী যে বিভিন্ন মহাদেশগুলো রয়েছে বা বিভিন্ন অংশগুলো রয়েছে তারা অতীতে এক জায়গায় ছিল না। তারা আজকে যেখানে অবস্থান করছে সেগুলো অতীতেও এই একই জায়গায় নয়, আগে তারা একসাথেই যুক্ত ছিল। ঠিক আছে? বর্তমানে সেটা সরে সরে আলাদা আলাদা জায়গায় অবস্থান করছে, এটাই তিনি বলেছিলেন। আচ্ছা, তিনি কি বলেছেন? না, মহাদেশগুলি একসঙ্গে যুক্ত ছিল, পরে তা ভেঙে গিয়ে একে অপরের থেকে দূরে চলে যায়। ঠিক আছে? তাহলে এটি তিনি বলেছিলেন। আর এই যে দেখে নাও তোমরা আলফ্রেড ওয়েগনারকে, এই রকম ছিল দেখতে। চলো দেখো, আলফ্রেড ওয়েগনারই শুধুমাত্র একজন নয় যে এই তত্ত্বটিকে তিনিই শুধুমাত্র বলেছেন। তার আগেও অনেকেই এই বিষয়টিকে ধীরে 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 করে তারা মানুষের কাছে নিয়ে আসছিল। এখানে আমরা প্রথমেই বলতে পারি যে 1960 সালে ফ্রান্সিস বেকন বলে একজন, তিনি কিছুটা ধারণা দেন এই বিষয়টাকে নিয়ে। পরবর্তীতে 1756 সালে টি লিলিথান ও আর পি প্লেসেট তিনিও কিছু যুক্ত করেন। 1801 সালে আলেকজান্ডার ভন হাম্বোল্ট কিছু বলেন। 1858 সালে
অ্যান্টোনিও কিছু বলেন, 1880 সালে এডওয়ার্ড কিছু বলেন, 1910 সালে ফ্র্যাঙ্ক কিছু বলেন এবং 1915 সালে আলফ্রেড ওয়েগনার ফাইনালি এই তত্ত্বটির একটা মূল রূপ তিনি দিয়ে দেন। তাহলে শুধু একজনের এই তত্ত্বটি বা মতবাদটি নয়, অনেকেই বা অনেকেরই কন্ট্রিবিউশন কিন্তু এখানে রয়েছে। প্রায় দেখো 1960 থেকে শুরু করে 1620 থেকে শুরু করে 1915 সাল অবধি কিন্তু একে একে করে অনেক বিজ্ঞানী তাদের মতবাদ বা মতগুলি তারা কিন্তু যুক্ত করে গেছে। প্রথমেই তাহলে বলি 1960-এর দিকে। তাহলে 1960-এর দিকে ফ্রান্সিস বেকন তিনি কি বলেন? তিনি বলেন এই যে নোভাম অর্গানাম বলে একটা বই প্রকাশ করেন, আর সেখানে তিনি বলেন যে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উপকূল রেখার আশ্চর্য মিল তিনি লক্ষ্য করেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাউথ আমেরিকা ও আফ্রিকা এই দুটো অংশ দেখতে অনেকটা একই রকম, মনে হয় একটা প্লেটেরই দুটি অংশ। তাদেরকে যদি পাশাপাশি এনে মিলিয়ে দেওয়া যায় অনেকটা মিলে যায়। তাহলে তিনি প্রথম এটা মানুষের কাছে রাখেন যে পৃথিবীগুলো সম্ভবত বিভিন্ন অংশগুলো সম্ভবত একই রকম। আর এখানে তিনি বলেন যে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার উপকূলের আশ্চর্য মিল তিনি লক্ষ্য করতে পারেন। তোমরা বাড়িতে যে ম্যাপ আছে ওয়ার্ল্ড ম্যাপ, সেখানে একবার তোমরাও দেখে নাও, দেখবে যে অনেকটা কিন্তু মিল তোমরা লক্ষ্য করতে পারবে। এর পরবর্তীতে আরেকজন চলে আসেন, তিনি হচ্ছেন ফরাসি গবেষক, তাই না? ফরাসি গবেষক ফ্রাঁসোয়া প্লাসে। তিনি কি বলেন? তিনি বলেন যে মহাদেশগুলির পূর্ববর্তী সংযুক্ত অবস্থার ব্যাখ্যা তিনি একটু প্রদান করেন। তাহলে তিনিও মনে করেছিলেন যে মহাদেশগুলো একসঙ্গেই ছিল অতীতে। এরপরে আলেকজান্ডার ভন হামবোল্ট 1801 সালে তিনি কি বলেন? তিনি বলেন যে আটলান্টিক মহাসাগরের দুই তীরের উপকূল রেখার মিল লক্ষ্য করা যায়। তাহলে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের একদিকে রয়েছে সাউথ আমেরিকা, একদিকে রয়েছে আফ্রিকা, এদের উপকূলের মধ্যে তিনিও একটা মিল লক্ষ্য করতে পারেন। এর পরবর্তীতে চলে আসে অ্যান্টোনিও। এই অ্যান্টোনিও তিনি কি বলেন? তিনি বলেন যে ইউরোপ ও উত্তর আমেরিকায় একই ধরনের উদ্ভিদের জীবাশ্ম লক্ষ্য করা যায়। তাহলে 1858 সালের দিকে আরেকজন অ্যান্টোনিও তিনি কি বলেন? তিনি বলেন যে উদ্ভিদের জীবাশ্মগুলো একই একই জায়গায় পাওয়া যাচ্ছে। একটু আমরা দেখে নিই। জীবাশ্ম আমরা জানি যদি পাললিক শিলাস্তরের মাঝে উদ্ভিদ বা প্রাণীর দেহ আটকা পড়ে যায়, বহু বছর পর তাদের শরীরের অংশ বা ছাপগুলো থেকে যায় পাললিক শিলাস্তরে, তাদেরকে বলা হয় জীবাশ্ম। তাহলে এই জীবাশ্মগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া গেছে? সেম। তিনি বলেন যে সাউথ আমেরিকাতে আর আফ্রিকাতে একই ধরনের জীবাশ্ম দেখতে পাওয়া যায় দুটি জায়গায়। আবার আফ্রিকা আর ভারতে আন্টার্কটিকাতেও একই ধরনের জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এইভাবে আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়াতেও একই ধরনের জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে জায়গা দুটি আগে বা জায়গাগুলো আগে একই সাথে যুক্ত ছিল বলেই মনে হয়, তাই না? তাহলে পরে তিনি বলে দেন যে ইউরোপ ও উত্তর আমেরিকায় একই ধরনের উদ্ভিদের জীবাশ্ম লক্ষ্য করা যায়। তাহলে উদ্ভিদের জীবাশ্মগুলো একই জায়গায় পাওয়া যাচ্ছে, তার মানেটা কি? তাহলে উদ্ভিদের জীবাশ্ম যদি এখানেও পাওয়া যায় এখানেও পাওয়া যায়, তাহলে গাছ তো আর সাঁতার কেটে অন্য জায়গায় যেতে পারবে না। অর্থাৎ তাহলে এখানেও যে জীবাশ্ম পাওয়া যাচ্ছে এখানেও সেম উদ্ভিদের জীবাশ্ম পাওয়া যাচ্ছে, অর্থাৎ তারা দুটো আগে একটাই জায়গা ছিল। তাহলে এই তথ্য থেকে আমরা এটাই পেয়ে যাই যে হয়তো জায়গাগুলো আগে একসঙ্গে যুক্ত ছিল। এই থিওরিটাকে এটাকে আরো বেশি শক্তিশালী করে 1880 সালে এডওয়ার্ড বলে একজন সায়েন্টিস্ট, তিনি কি বলেন? অতিকায় মহাদেশ বা সুপার কন্টিনেন্টের ধারণা দেন। তিনি টেথিস মহাসাগরের অস্তিত্বের কথাও বলেন। তাহলে সুপার কন্টিনেন্ট, যেটাকে আজকে আমরা প্যানজিয়া বলছি, অর্থাৎ একটাই যে মহাদেশ যেটাকে আমরা প্যানজিয়া বলছি। একটু যদি আমি তোমাদের বলে দিই যে এই যে পৃথিবী যখন সূচনা হচ্ছিল সেই সময় একটাই মহাদেশ ছিল, যেটা এটা।
একটাই স্থলভাগ ছিল পুরোটাই, আর এটাকে বলা হতো প্যানজিয়া। আর এই যে জলভাগটা দেখতে পাচ্ছ একে বলা হতো প্যানথালাসা। ঠিক আছে, তাহলে এটা ছিল সমুদ্র আর এটা হচ্ছে স্থলভাগ। এবারে পরবর্তীতে এখানে ক্র্যাক ধরে, ফাটল ধরে, আর এই ফাটল ধরার এই জায়গাগুলোতে যেটা ভূমিকম্পের ফলে হয়, তারপরে এক একটা অংশ থেকে আলাদা হয়ে আজকে বর্তমান রূপে অবস্থান করছে। তাহলে তিনি এই সুপার কন্টিনেন্ট, তাহলে সুপার কন্টিনেন্ট কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সুপার কন্টিনেন্ট বলতে কোন কন্টিনেন্টের কথা বলা হয়, তাহলে সুপার কন্টিনেন্টের মানেটা কি, বা সুপার কন্টিনেন্টের কথা বলতে কাকে বোঝানো হয়েছে, প্যানজিয়াকে বলা হয়েছে। ঠিক আছে, আর যদি মহাসাগরের কথা বলে তাহলে কিন্তু প্যানথালাসা। কেমন? আচ্ছা, তিনি টেথিস সাগরের কথাও কিন্তু বলেন, যে টেথিস সাগর বলে একটা সাগর সে সময় ছিল। তাহলে এভাবে সকলেই কিন্তু নিজের নিজের থিওরিগুলো দিয়ে গেছেন। এবারে পরবর্তীতে চলে আসি আলফ্রেড ওয়েগনার। 1915 সালের দিকে তিনি আসেন এবং তিনি তার নিজের তত্ত্বটা দেন। তিনি কি বলেন না, 1912 সালে ফ্র্যাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব উপস্থাপন করেন। ঠিক আছে, আর 1915 সালে তিনি একটি বই প্রকাশ করেন তাদের ভাষায়, কিন্তু পরবর্তীতে 1922 সালের দিকে তিনি আরেকটি ওই বইটারই ইংরেজি ভার্সন তৈরি করেন, যার নাম হচ্ছে দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশান। আর তিনি এই বইতে ক্লিয়ারভাবে, স্পষ্টভাবে তিনি বলে দেন যে মহাদেশগুলো আগে একসঙ্গে ছিল, পরবর্তীতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে বর্তমানের রূপে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এটি তিনি বলেন। তাহলে আমরা একে একে করে দেখলাম প্রত্যেকটা সায়েন্টিস্ট তাদের নিজস্ব মতবাদ দিয়ে গেছেন, এবং ফাইনালি 1915 থেকে 25-এর মধ্যে আলফ্রেড ওয়েগনার তিনি বই প্রকাশের মধ্য দিয়ে তিনি কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটাকে ফাইনালি প্রকাশ করেন। ঠিক আছে, চলো এবার আমরা পরের অংশে দেখে যাই। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে প্যানজিয়া, প্যানথালাসার কথা বললাম, বর্তমান অবস্থার কথা বললাম। এবারে আমাদের জানতে হবে যে এই মহাদেশগুলো যদি এক জায়গার থেকে অন্য জায়গায় সরেই যায়, ঠিক আছে, তাহলে পরে কোন দিকে সরে গেছিল সেটাও জানতে হবে। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে মহাদেশগুলি কোন দিকে সরে গেছে, তাই না? তাহলে দেখি কোন দিকে সরে গিয়েছিল। এখানে দেখো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গিয়েছিল, এবং বাকি যে মহাদেশগুলো রয়েছে সেগুলো উত্তর দিকে বা পূর্ব দিকে সরে গেছে। দেখো উত্তর বা নিরক্ষরেখার দিকে সরে গেছে, এবং পশ্চিম দিকে দুই আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গেছে। তাহলে আমরা বলতে পারি উত্তর দিকে একটা সরে গেছে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে সরে গেছে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে সেই সময় এটার জবাব দিতে পারবে। এখানেও বলে দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে উত্তর ও দক্ষিণ আমেরিকা কোন দিকে সরে গেছে, পশ্চিম দিকে, এবং বাকি ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এরা সাধারণত কোন দিকে সঞ্চালিত হয়েছে, উত্তর দিকে সঞ্চালিত হয়েছে। তাহলে উত্তর দিকে, আর এরা হচ্ছে পশ্চিম দিকে। ক্লিয়ার? দেখো, তাহলে আমরা প্রথমে জানলাম যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরিটা কি, এরপরে জানলাম বিভিন্ন ভূগোলবিদ তারা বিভিন্ন সময়ে তারা কিন্তু নিজেদের থিওরি দিয়ে গেছে। 1620 থেকে শুরু করে 1925 অবধি বিভিন্ন থিওরি দিয়ে গেছে। তারপরে ফাইনালি যে থিওরিটা খুব বেশি জনগণের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে বা প্রশংসিত হয়েছে, সেই থিওরিটা কি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। কে দিয়েছে? ওয়েগনার দিয়েছে, সেটাও জানলাম। তারপরে জানলাম যে কোন দিকে করে সরণ হয়েছে, একটা পশ্চিম দিকে, উত্তর ও দক্ষিণ আমেরিকার কোন দিকে হয়েছে, পশ্চিম দিকে হয়েছে, এবং বাকি যে মহাদেশগুলো রয়েছে তাদের উত্তর দিকে হয়েছে। ক্লিয়ার? এরপরে আরও কিছু আমরা প্রশ্নের উত্তর জানব, যেমন দেখো কি কি কারণে হয়েছে, কেন সরণটা যে হয়েছে, কেন হয়েছে, কোন কোন শক্তিগুলো কাজ করেছে। এখানে দুটো শক্তির কথা তিনি বলেছিলেন। আলফ্রেড ওয়েগনার যে আছেন তিনি কি বলেছিলেন, দুটো শক্তির কথা বলেছিলেন, যে এই দুটো শক্তির জন্য মহাদেশগুলো একটা জায়গার থেকে অন্য জায়গায় সরে গিয়েছিল। কোন কোন শক্তি? একটা হচ্ছে অভিকর্ষজ বল, অর্থাৎ বৈষম্যমূলক অভিকর্ষজ বল বা ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, এটার জন্য। আরেকটা হচ্ছে জোয়ারি শক্তি বা টাইডাল ফোর্স।
তিনি কি বলেন যে চাঁদ ও সূর্যের যে আকর্ষণ তার ফলে কিন্তু এই মহাদেশগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরে গেছে, এটা তিনি বলেন। জোয়ারি শক্তির কথা বলেন। আরেকটা কি বলেন না বৈষম্যমূলক অভিকর্ষজ বল। আমরা এখানে একটু দেখে নেব। দেখো তাহলে প্রথমটা কি বলেছে, বৈষম্যমূলক অভিকর্ষজ বল, সেটাকেই আরেকটা নাম আছে যে পোলার ফ্লোটিং ফোর্স বা মেরুমুখী বল। তাহলে এটা কি, দেখো পৃথিবী নিজের অক্ষে ঘোরে, এই ঘূর্ণনের ফলে এক ধরনের কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। আচ্ছা কেন্দ্রাতিক বল কি? কেন্দ্রাতিক বল হচ্ছে মহাদেশগুলি মেরু অঞ্চল থেকে সরে নিরক্ষরেখার দিকে চলে যেতে চায়। আচ্ছা আমরা যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে এটা বলতে পারি যে যদি লাটাই যখন আমরা ঘোরাই তখন জিনিসপত্র ছিটকে যেতে চায়, পৃথিবীর ঘূর্ণনের জন্য মহাদেশগুলোর অবস্থান পরিবর্তন করছে, এমনটাই ওয়েগনার মনে করেছিলেন। অর্থাৎ যদি আমরা কোনো কিছুকে ঘোরাই, এবারে যদি এর সামনে একটা বল লাগিয়ে সুতো দিয়ে আমরা সেটাকে ঘোরাতে থাকি, এবারে সেই সুতোটাকে যদি কেটে দিই তাহলে কি হবে জানো? তাহলে সেই বলটি ছুটে চলে যেতে চাই। এই যে বাইরে বেরিয়ে যাওয়ার, কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় কেন্দ্রাতিক শক্তি। ঠিক আছে, তাহলে এখানে তিনি কি বলেছিলেন? এখানে বলেছিলেন যে এই যে কেন্দ্র বহির্মুখী যে বল, সেই বলের জন্যই নাকি এক জায়গার থেকে অন্য জায়গায় মহাদেশগুলি সরে গিয়েছিল। আরেকটা তো একটু আগেই বললাম জোয়ারি বল বা টাইডাল ফোর্স। তাহলে এই দুটো শক্তির জন্যই মহাদেশগুলো আগের যে অবস্থান ছিল তার থেকে ধীরে ধীরে করে সরে গেছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন দুটি শক্তির জন্য সরে গেছে, তাহলে আমাদের এই দুটো শক্তির কথা বলতে হবে। আচ্ছা এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি কি জানলাম? পরবর্তীতে আমরা জানলাম হচ্ছে কোন দিকে সরে গেছে, আর হচ্ছে কোন কোন শক্তিগুলি এই মহাদেশগুলিকে সরে যেতে সাহায্য করেছিল, এটা জানলাম। এবারে আমরা জানবো যে ঠিক আছে আমাদেরকে বলছে যে মহাদেশগুলো আগে একসঙ্গে ছিল, বর্তমানে আর নেই, ঠিক আছে, কিন্তু তার জন্য কিছু প্রমাণ তো দিতে হবে। প্রমাণ ছাড়া আমরা মানবো কেন? তাহলে আমাদের প্রমাণ দিতে হবে। চলো এবারে দেখে নিই প্রমাণগুলো। প্রমাণ কি? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সপক্ষে কিছু প্রমাণ ও যুক্তি। প্রথমটা কি বলেছে দেখো, উপকূল রেখার মিল, যেটাকে আমরা বলি জিগস ফিট। অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, বারবার পরীক্ষায় প্রশ্ন আসে একটাই, যে জিগস ফিট কি? তাহলে জিগস ফিট কি? যে বলছে যে মহাদেশগুলোকে যদি আমরা দেখি, পাশাপাশি যদি আমরা জুড়ে দেওয়ার চেষ্টা করি, মিলে যায়। অর্থাৎ মনে হয় যেন পাজল সলভ করে দিয়েছে। একটা প্লেট যেমন ভেঙে গেলে পরে আবার তার টুকরোগুলো পাশাপাশি এনে কাছাকাছি রাখলে পরে যেমন মিলে যায়, ঠিক সেরকমই মহাদেশগুলোকে পাশাপাশি টেনে এনে যদি লাগিয়ে দেওয়া যায় যেন মিলে যাচ্ছে। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে মহাদেশগুলো আগে একসঙ্গে ছিল। ঠিক আছে, এটা একটা তিনি বলেছিলেন। আর কি প্রমাণ? শুধু একটা প্রমাণেই কি হবে না, আমাদের আরো প্রমাণ লাগবে। তাহলে আমাদের আরো প্রমাণের জায়গায় তাহলে আরেকটা ছবিতে দেখে নাও। তাহলে দেখো উপকূলগুলো মোটামুটি মিলে যাচ্ছে, তাই না? এখানে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার কথা বলা হয়েছে। এই দুটো অংশকে যদি আমরা কাছাকাছি এনে মিলিয়ে দিই তাহলে মিলে যাবে। এটা কি বলা হয়? জিগস ফিট। চলো তাহলে আমরা একটা প্রমাণ দিলেই হবে না, আমাদের আরো প্রমাণ লাগবে। কি কি বলেছে? নেক্সট হচ্ছে ফসিলস এভিডেন্স। ফসিলস এভিডেন্স কি? দেখো এখানে যেভাবে দিয়েছি এগুলো কিন্তু তোমরা ডাইরেক্টলি পরীক্ষায় লিখতে পারবে, নোটের মতো করে লিখতে পারবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলোর, আর তোমরা ভিডিওটিকে বারবার দেখে তোমরা কিন্তু রেডি করতে পারো নিজের অ্যান্সারগুলো। একদম নোট করে দেওয়া আছে, সংক্ষেপে দেওয়া আছে, খুব বোঝার মতো করে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় প্রমাণ কি আছে? ফসিলস এভিডেন্স, অর্থাৎ জীবাশ্মের মিল। একটু আগেও আমরা বলেছিলাম যে জীবাশ্ম, তাহলে প্রাণী বা উদ্ভিদের যদি আমরা প্রস্তরীভূত দেহে দেখি বা পাললিক শিলার মধ্যে তাদের অবস্থান দেখি, তাহলে তাকে বলা হচ্ছে জীবাশ্ম। ঠিক আছে, আচ্ছা এই জীবাশ্মগুলো কোথায় কোথায় পাওয়া গেছে? বিভিন্ন মহাদেশে পাওয়া গেছে। যেমন একটু আগেই বলেছিলাম আফ্রিকাতেও সেম জীবাশ্ম পাওয়া গেছে, দক্ষিণ আমেরিকাতেও তাই, আফ্রিকাতেও তাই, ভারতেও তাই। তাহলে এভাবে যদি আমরা সেম জীবাশ্ম উদ্ভিদ বা প্রাণীর দেখতে পাই, তাহলে পরে আমরা বলতে পারি যে এই মহাদেশগুলো আগে একই সাথে যুক্ত ছিল।
তাই না? আচ্ছা, একটা জিনিস, প্রাণী না হয় এক মহাদেশ থেকে অন্য মহাদেশে সমুদ্রের মধ্য দিয়ে সাঁতার কেটে যেতেও পারে, সম্ভব নয়, কারণ এত বড় একটা মহাসাগর, তার মাঝখান দিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু তবুও যদি যেতেও পারে, উদ্ভিদের তো সম্ভব নয় যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দেওয়া, তাই না? তাহলে তারা কি বলছে যে এই ফসিলস গুলো একই জায়গায় পাওয়া গেছে, একই ধরনের পাওয়া গেছে, এর থেকে এটাই প্রমাণিত হয় যে আগে মহাদেশগুলো একসাথে যুক্ত ছিল। ঠিক আছে, দেখো এখানে একটা প্রাণীর কথা বলেছে, মেসোসোরাস। মেসোসোরাস, ঠিক আছে, এই মেসোসোরাস একটি ছোট্ট কুমির জাতীয় সরীসৃপ। ঠিক আছে, এরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে কিন্তু অক্ষম ছিল। তাহলে এই মেসোসোরাসকে আমরা দক্ষিণ আমেরিকাতেও পেয়েছি, আবার আফ্রিকাতেও পেয়েছি। তাহলে এই প্রাণীগুলোর পক্ষে কিন্তু সম্ভব নয় এতটা জার্নি করা। তাহলে এর থেকে কিন্তু এদের জীবাশ্ম তো এখানেও পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাচ্ছে। তার থেকে এই সিদ্ধান্তে আমরা পৌঁছালাম যে আগে এগুলো একই সাথে যুক্ত ছিল। নেক্সট, শুধু কি তাই, আমাদের আরো প্রমাণ দরকার। থার্ড প্রমাণ কি আছে না, রকস অ্যান্ড মাউন্টেন কোরিলেশনস। বলছে যে শিলাগুলোর একই রকম। তোমরা এখানে দেখতে পারো যে আমরা ধরো একটা মহাদেশের শিলা নিয়ে নিলাম, আরেকটা মহাদেশেরও শিলা নিয়ে নিলাম। এখানে শিলা স্তরের মধ্যে এই লেয়ারেও যেই প্রাণীর জীবাশ্ম পাওয়া যাচ্ছে, এই লেয়ারেও সেই প্রাণীরই জীবাশ্ম পাওয়া যাচ্ছে। এভাবে করে প্রত্যেকটা লেয়ারের মধ্যে সেম সেম জীবাশ্ম দেখতে পাওয়া যাচ্ছে। তার থেকে আমরা কি প্রমাণে গিয়ে পৌঁছাই যে এই শিলাগুলো আগে একই সাথে যুক্ত ছিল, একই শিলার দুটো অংশ মনে হবে, তাই না? তাহলে এইভাবেও কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, শুধু কি তাই তা নয়, দেখো এখানে উত্তর আমেরিকা অ্যাপালেশিয়ান যে পর্বত আছে আর ইউরোপের যে ক্যালেডোনিয়ান যে পর্বত আছে তাদের গাঠনিক মিল আছে। তাহলে এই যে অ্যাপালেশিয়ান পর্বত আর এখানে ক্যালেডোনিয়ান পর্বত, তাহলে এই দুটো কিন্তু একই রকম শিলা দিয়ে গঠিত, এই পাহাড় দুটো। তাহলে এই দুটোকে আমি যদি কাছাকাছি এনে মিলিয়ে দিই, তাহলে মিলেও যেমন যায়, শিলাগুলোর মধ্যেও কিন্তু একই রকম সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এখান থেকেও আমরা এই প্রমাণে উপস্থাপন হলাম যে এই দুটো জায়গা আগে একই রকম ছিল। ঠিক আছে, আমাদের আরো প্রমাণ দরকার, দুটোতে হবে না। আরো কি বলেছে, জলবায়ুগত প্রমাণ। বলেছে বর্তমানে যেই জায়গাগুলো উষ্ণ সেখানে বরফের সন্ধান পাওয়া যাচ্ছে, বা বরফের প্রাচীন কালে যেখানে সেখানে বরফ ছিল তার এভিডেন্স পাওয়া যাচ্ছে। যেখানে আজকে বরফ সেখানে কয়লা পাওয়া যাচ্ছে, তার মানে সেটা একসময় ক্রান্তীয় অঞ্চলে ছিল। তাহলে এই প্রমাণগুলো কখন পাওয়া সম্ভব, যখন সেগুলো আগে অন্য জায়গায় বা অন্য অবস্থানে অবস্থান করত। সেটা দেখো কি বলছে এখানটায়, আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আন্টার্কটিকাতে কয়লার স্তর পাওয়া গেছে, যা উষ্ণ জলবায়ুর ইঙ্গিত দেয়। তার মানে কি, দেখো এখানে এটা আন্টার্কটিকা, এই আন্টার্কটিকার নিচে আছে কি কয়লা। আচ্ছা, আন্টার্কটিকাতে তো গাছ নেই, আর কয়লার জন্য তো আমরা জানি গাছ দরকার, প্রচুর পরিমাণে ফরেস্ট দরকার। আর প্রচুর পরিমাণে ফরেস্ট কোথায় থাকে, নিরক্ষীয় অঞ্চলে থাকে। এই যদি আমাদের পৃথিবী হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আর এই উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি করে। কিন্তু আন্টার্কটিকা অঞ্চলে তো বর্তমানে কোনো গাছগাছালিই নেই। তাহলে সেখানে কিভাবে কয়লা পাওয়া যাচ্ছে নিচে? তার থেকে আমরা এটাতে, এই জায়গাতে উপস্থাপন হতে পারি, এই জায়গাতে আমরা পৌঁছতে পারি যে জায়গাটা আগে অন্য জায়গাতে ছিল, তাই না? আর এখান থেকেও প্রমাণিত হয় যে মহাদেশের সঞ্চরণ সত্যি সম্ভব হয়েছিল। এছাড়াও আরো অনেক কিছু প্রমাণ আছে, তার মধ্যে আরেকটি খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মেরু ভ্রমণ। অর্থাৎ দেখো এখানটায় এই যে পুরা চুম্বকীয় তত্ত্ব, অর্থাৎ শিলাস্তরের চৌম্বক ধর্ম যদি আমরা পরীক্ষা করি, তাহলেও আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে আগে শিলাস্তরগুলো অন্য অবস্থানে অবস্থান করত, তাই না? আচ্ছা, বিভিন্ন যুগে মেরুবিন্দুর অবস্থান পরিবর্তন হয়েছে বলে মনে হয়। আসল সত্য হচ্ছে কি, মেরু সরে যায়নি, বরং মহাদেশগুলো সরে যাওয়ার ফলেই মেরুর এই আপাত স্থান পরিবর্তন ঘটেছে।
অর্থাৎ মেরু অঞ্চলটা স্থান পরিবর্তন করেনি, কিন্তু সেখানে যে জায়গাটা অবস্থান করত সেই জায়গাটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে। তাহলে এতগুলো এভিডেন্সের পরে আমরা কিন্তু অল্প অল্প করে মানতে বাধ্য হলাম যে মহীসঞ্চরণ হয়েছিল। তা কি কি দেখলাম আমরা? একটা দেখলাম জীবাশ্মের অবস্থান, শিলার একই রকমের অবস্থান, জিগস ফিট, তাই না, মেরুর সরণ। তাহলে এতগুলো প্রমাণের পর আমরা কিন্তু মানতে বাধ্য হলাম যে মহাদেশগুলো বর্তমানে যেই জায়গায় আছে সেই জায়গায় অতীতে ছিল না, তারা সকলেই একসাথে যুক্ত হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি সমালোচনা। দেখো, এগুলোর মধ্যে কিছু সমালোচনা আছে, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বলেছে যে যেই তর্ক বা যুক্তিটা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণ নয়। তারা কি বলেছে? বলেছে যে এই যে আলফ্রেড ওয়েগনার যে বলেছে যে জোয়ারি শক্তির ফলে ও অভিকর্ষজ বলের ফলে মহাদেশগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়েছিল, সেটা কিন্তু ঠিক নয়। জেফ্রি কি বলেছেন? জেফ্রি বলেছিলেন যে এটা হতে পারে না, জোয়ারি শক্তি বা অভিকর্ষজ বলের ফলে মহাদেশগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে পারে না, এতটা শক্তি ছিল না এই জোয়ারি বলের মধ্যে। আরেকটা কি বলেছে? যে জিগস ফিটের মধ্যেও তারা ত্রুটি বের করেছিলেন। কি কি ত্রুটি বের করেছিলেন? উপকূল রেখা সর্বদা ক্ষয়প্রাপ্ত হয়, তাই তা নিখুঁতভাবে মেলানো কঠিন। বলছে যে জায়গাগুলো একই রকম মনে হতে পারে, কিন্তু অতীতের থেকে বর্তমানে এতটা দীর্ঘ সময় ধরে কিন্তু অনেকটা উপকূল ক্ষয়ে গেছে, তাই কিন্তু মেলালে মেলে না। আচ্ছা, আরেকটা কি বলেছে? যে পর্বত সৃষ্টি, রকি আন্দিজ পর্বত সৃষ্টিতে ওয়েগনারের ব্যাখ্যা কিন্তু ত্রুটিপূর্ণ ছিল, সেটা সম্পূর্ণ ঠিকঠাক ছিল না। ঠিক আছে? তাহলে পরে এই সমস্ত সমালোচনাগুলো কিন্তু অবশ্যই আছে, কিন্তু তাই বলে যে আমরা তত্ত্ব বা মতবাদটিকে একেবারে ডিনাই করব সেটাও কিন্তু সম্ভব নয়। এবারে তাহলে চলে আসি আমাদের একদম শেষে। তাহলে আমরা কেন সেই তত্ত্বটা গুরুত্বপূর্ণ ছিল সেটা জানলাম, বিভিন্ন রকম প্রমাণগুলো আমরা দিলাম, এরপরে এর যে কিছু সমালোচনা সেটাও আমরা কিন্তু শুনলাম। কিন্তু উপসংহারে কিন্তু আমরা এটা বলতে পারি যে এই তত্ত্বটা একেবারে নির্ভুল সেটা তো বলছি না, কিন্তু এই তত্ত্বটা কিন্তু পরবর্তীতে প্লেট টেকটনিক তত্ত্বের সূচনা করে যায়। অর্থাৎ বর্তমানে যে আমরা জানি প্লেট টেকটনিক থিওরি, পৃথিবী অনেকগুলো পাতের সমন্বয়ে গঠিত, পাতের উপরে আমাদের পাহাড় পর্বত মরুভূমিগুলো অবস্থান করছে, আর এই পাতগুলো ম্যাগমার উপরে ভাসমান। এই যে পাত বা প্লেট টেকটনিক যে মতবাদ, সেই মতবাদের কিন্তু একটা ভিত্তি স্থাপন করে যায় এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে? তাই আমরা এইটিকে একেবারেই ফেলে দেওয়ার মতো কিন্তু নয় তত্ত্বটি। আচ্ছা, এর আরেকটাও আছে, সেটা হচ্ছে এর গুরুত্ব। এটি নবীন ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বত সৃষ্টি বা মহাসাগরের উৎপত্তির সঠিক ব্যাখ্যা দেয়। অর্থাৎ পাহাড় কি করে সৃষ্টি হলো বা হিমালয় পর্বত কি করে সৃষ্টি হয়েছে, এগুলোর কিন্তু একটা সঠিক ব্যাখ্যা কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আমাদেরকে দেয়। তাই এই তত্ত্বটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। এখানে এক নজরে মহীসঞ্চরণ তত্ত্বটাকে দেওয়া হয়েছে যাতে তোমরা অল্প সময়ে তোমরা মনে করতে পারো যে আসলে ব্যাপারটা কি, তত্ত্বটার মধ্যে আসলে কি রয়েছে সেটা। এবারে আমরা চলে আসি কিছু উত্তর বা কোয়েশ্চেন অ্যান্সারের পর্বে। আমরা এতক্ষণ ধরে পড়লাম, জানলাম, বুঝলাম, কতটা জানলে সেটা এবারে দেখবে না তো। আমি বলি কি, প্রথমে আগে ভিডিওটা দেখো, তারপরে একটা নির্দিষ্ট সময় পর যখন তোমরা বুঝতে পারলে যে ভিডিওটা বুঝতে পেরেছো, এবারে তোমরা একবার বইটা পড়ে নাও, ক্লিয়ার হয়ে গেল, তারপরে আবার সেই ভিডিওতে ফিরে আসো এবং তোমরা প্রশ্ন উত্তরগুলো করো, দেখো যে তোমরা কতটা করতে পারছো। ঠিক আছে? কোনো অসুবিধা হলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই। এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে, তাই তোমরা দেখে নিও। এগুলো খুব ছোট ছোট প্রশ্ন। যেমন এখানে বলেছে যে মহীসঞ্চরণ তত্ত্বের প্রবর্তককে, আলফ্রেড ওয়েগনার কোন দেশে জন্মগ্রহণ করেন, প্যানজিয়া বলতে কি বোঝায়, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান গ্রন্থের রচয়িতাকে, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব অনুযায়ী প্রথমে সমস্ত মহাদেশ কোন সুপার মহাদেশে যুক্ত ছিল,
জিগসফিট প্রমাণটি কোন দুটি মহাদেশের উপকূল রেখার মিল দ্বারা বোঝানো হয়? মেসোসোরাস কি ধরনের জীব ছিল? জীবাশ্মের মিল কোন প্রমাণের অন্তর্ভুক্ত? এইরকম ভাবে ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই রয়েছে, দেখো কিছু বড় প্রশ্ন দিয়েছি এখানটায়, তোমরা এই বড় প্রশ্নগুলোকেও দেখে নাও। এই বড় প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিন্তু একদম ঠিক। এর বাইরে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে না, ঠিক আছে? ছোট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু ভিডিওটা বারবার দেখো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। বারবার দেখো যাতে কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। এই চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার, আমরা কালকেই আবার নিয়ে আসছি এর সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? কেমন লাগলো তোমরা জানাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? চলো টাটা।